প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ইনশাল্লাহ সলভ করব। আশা করি এই ক্লাসটা করার পর আমাদের প্রিয় স্টুডেন্টদের ভার্সিটি অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যে ম্যাথগুলো আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, সবগুলো ক্লিয়ার হয়ে যাওয়া। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম প্রশ্নটা খেয়াল করি। শবনম কোম্পানি শবনম কোম্পানির বছরের শুরুতে সম্পদ এর পরিমাণ ছিল 10 লাখ টাকা এবং দায়ের পরিমাণ 3 লাখ টাকা। ওই বছর সম্পদ বেড়েছে 50% এবং দায় কমেছে 30%। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত? বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত? তাহলে আমরা লিখলাম equal to L plus OE, equal to L plus OE। তো বছরের শুরুতে সম্পদের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা। তাহলে বছরের শুরুতে সম্পদের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা আর দায়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। দায়ের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। সো এটা যদি 10 লাখ হয়, এটা যদি 3 লাখ টাকা হয়, তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়াবে কত? মালিকানা সত্ত্বের পরিমাণ দাঁড়াবে 7 লাখ টাকা। অর্থাৎ আমরা যখন দুইটা আইটেম পাবো, তৃতীয় আইটেমটা আমরা লিখে দিব। এরপরে বিষয়টা আমরা খেয়াল করি। তারপরে বলছে সম্পদ বেড়েছে 50%। তাহলে সম্পদ বেড়েছে 50% মানে 5 লক্ষ টাকা বাড়ছে। এরপর বলল দায় কমেছে 30%। দায় কমেছে 30% মানে 3 লাখ টাকার 3 লক্ষ টাকার 30% হচ্ছে 90,000 টাকা। বাস, এখন আমরা ক্যালকুলেশন করে বের করব। এই ক্ষেত্রে মাথা রাখতে হবে যেগুলো প্লাস মাইনাস আছে শুধু সেগুলাই নামাইতে পারবো, খালিটা নামানো যাবে না। তাহলে 10 লাখ এবং 5 লাখ টাকা যোগ করলে হবে 15 লাখ। 10 লাখ এবং 5 লক্ষ টাকা যোগ করলে হবে 15 লাখ। 3 লাখ টাকা 90,000 টাকা যদি চলে যায় তাহলে হবে 2,10,000। 2,10,000। আর এই 15 লক্ষ থেকে 2,10,000 টাকা যদি চলে যায় তাহলে আমাদের আনসার কত হবে? আমাদের আনসার হবে 12,90,000। 12,90,000। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট অঙ্কে চলে আসি। আমরা আবারও লিখি equal to L plus OE, equal to L plus OE। তাহলে প্রথম আমাদেরকে বলেছে সাব্বির কোম্পানির বছরের শুরুতে সম্পদের পরিমাণ ছিল 60,000 টাকা। তাহলে সম্পদের পরিমাণ কত টাকা বললো? সম্পদের পরিমাণ বললো 60,000 টাকা। মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 20,000 টাকা। মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 20,000 টাকা। তাহলে এখন দেখো, এটা যদি 60,000 টাকা হয়, এটা যদি 20,000 টাকা হয়, তাহলে এল এর পরিমাণ কত টাকা হবে? এল এর পরিমাণ হবে 40,000 টাকা। এরপরে আমরা খেয়াল করি ওই বছরে সম্পদ কমেছে 30%। তাহলে সম্পদ কমেছে 30%। 60,000 টাকা 30%। 60,000 টাকা 30% হচ্ছে 18,000 টাকা। 60,000 টাকা 30% 18,000 টাকা। মালিকানা সত্ত্ব বেড়েছে 10%। মালিকানা সত্ত্ব বেড়েছে 10% মানে 20,000 টাকা 10% হচ্ছে 2,000 টাকা। ওকে, আচ্ছা। তাহলে এবার আমরা খেয়াল করি 60,000 থেকে 18,000 যদি চলে যায় তাহলে হবে 42,000 টাকা। আমরা এটা নামাইতে পারবো না, কারণ আমরা এটা কয় টাকা প্লাস হয়েছে কয় টাকা মাইনাস হয়েছে সেটা আমরা জানি না। আর 20,000 এবং 2,000 টাকা যোগ করলে এখানে হবে 22,000 টাকা। তাহলে সম্পদের পরিমাণ যদি 42,000 টাকা হয় আর দায় মালিকানা সত্ত্বের পরিমাণ যদি 22,000 টাকা হয়, তাহলে এই যে এখানে ডিফারেন্স যেটা সেটাই আমার আনসার। সো 42,000 থেকে 22,000 টাকা যখন চলে যাবে তখন আমাদের এখানে আনসার হবে কত? 20,000 টাকা। ওকে, তাহলে আমাদের আনসার কত? 20,000 টাকা। আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। ওকে, আমরা ম্যাথ 1, ম্যাথ 2 আমরা এর পরের প্রশ্নটা খেয়াল করি।
তারপরে প্রশ্নটা কি বলেছে, ইনিয়া লিমিটেডের বছরের প্রারম্ভে নিজ সম্পদের পরিমাণ ছিল ৬৫,০০০ টাকা, বহির্দায়ের পরিমাণ ছিল ৩৫,০০০ টাকা। উক্ত বছরের মালিকানা সত্ত্ব বেড়েছে 20%, দায় কমেছে 10%। বছর শেষে মোট সম্পদের পরিমাণ কত? বছর শেষে মোট সম্পদের পরিমাণ কত? তাহলে আমরা জানি আমাদের হিসাব সমীকরণ হচ্ছে L প্লাস ও ই। বললো প্রথমে প্রারম্ভিক নিট সম্পদ, প্রারম্ভিক নিট সম্পদ, এখানে প্রারম্ভিক নিট সম্পদ বলেছে। খেয়াল করতে হবে, নিট সম্পদ মানে অ্যাসেট না, নিট সম্পদ মানে অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। তাহলে বছরের শুরুতে মালিকানা সত্ত্ব কত টাকা বলেছে? বছরের শুরুতে নিট সম্পদ বা মালিকানা সত্ত্ব বলেছে ৬৫,০০০ টাকা। বহির্দায়, বহির্দায় মানে লায়াবিলিটি, লায়াবিলিটি কতটা বললো? লায়াবিলিটি বললো কত? ৩৫,০০০ টাকা। তাহলে ৬৫,০০০ এবং ৩৫,০০০ টাকা যদি আমরা যোগ করি তাহলে এখানে কত টাকা হবে? ১,০০,০০০ টাকা। এরপরে উক্ত বছরে মালিকানা সত্ত্ব বেড়েছে 20%। তাহলে মালিকানা সত্ত্ব বেড়েছে 20%। ৬৫,০০০ টাকার 20% হচ্ছে ১৩,০০০ টাকা। ৬৫,০০০ 20% ১৩,০০০ টাকা। এরপরে বললো দায় কমেছে 10%, দায় কমেছে 10%, তার 10% মানে ৩৫,০০০ টাকা, 10% মানে ৩৫,০০০ টাকা। তাহলে ৬৫,০০০ এবং ১৩,০০০ টাকা যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে ৭৮,০০০ টাকা, ৭৮,০০০। আর ৩৫,০০০ থেকে ৩৫,০০০ টাকা যদি চলে যায় তাহলে এখানে হবে ৩১,৫০০ টাকা, ৩১,৫০০ টাকা। সো আমাকে বের করতে বললো কি? আমাকে বছর শেষে আমাকে মোট সম্পদের পরিমাণ বের করতে বলছে। বছর শেষে কি বের করতে বলছে? মোট সম্পদের পরিমাণ বের করতে বলছে। সো আমরা যখন এই দুটো যখন যোগ করে দিব তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। তাহলে এদিকে ৭০, ১,০০,০০০, ১,০৯,৫০০। তাহলে আমরা যখন যোগ করব তাহলে এখানে কত টাকা হবে? ১,০৯,৫০০। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পেরেছি। ওকে, আমরা নেক্সট অঙ্কের মধ্যে আসি। তারপরের অঙ্কের মধ্যে আসি। তারপর অঙ্কটা কি বললো? তারপর অঙ্কটা বললো আপেল লিমিটেডের বছরের শুরুতে বহির্দায় ছিল ৮,০০,০০০ টাকা, অন্তর্দায় ছিল ৫,০০,০০০ টাকা। ওই বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা এবং ইকুইটি হ্রাস পায় ১,০০,০০০ টাকা। বছর শেষে সম্পদের পরিমাণ কত? আমাকে কি বের করতে বলছে? বছর শেষে সম্পদের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা একটু দেখি। আমরা জানি হিসাব সমীকরণ হচ্ছে L প্লাস ও ই, L প্লাস ও ই। তাহলে বছরের শুরুতে বহির্দায় ছিল ৮,০০,০০০ টাকা। বছরের শুরুতে বহির্দায় ছিল কত? ৮,০০,০০০ টাকা। বহির্দায় মানে হচ্ছে লায়াবিলিটি, ৮,০০,০০০ টাকা। অন্তর্দায় ছিল ৫,০০,০০০ টাকা। অন্তর্দায়, অন্তর্দায় মানে কি? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব কত টাকা বললো? ৫,০০,০০০ টাকা। তাহলে এটা যদি ৮,০০,০০০ হয়, যদি ৫,০০,০০০ হয় তাহলে এটা কত হবে? এটা হবে ১৩,০০,০০০। ১৩,০০,০০০। ওই বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা। তাহলে ওই বছরে সম্পদ বৃদ্ধি পায় ২,০০,০০০ টাকা। এরপর ইকুইটি হ্রাস পায় ১,০০,০০০ টাকা। ইকুইটি হ্রাস পায় ১,০০,০০০ টাকা। ইকুইটি হ্রাস পায় ১,০০,০০০ টাকা। সো আমরা তাহলে এখন বের করব। আমাদেরকে এটা একটা টেকনিক্যাল কোয়েশ্চেন, যে টেকনিক্যাল কোয়েশ্চেনটা কীরকম? আমাদেরকে বললো বছর শেষে সম্পদের পরিমাণ কত। তাহলে বছর শেষে সম্পদের পরিমাণ মানে শুধু এটাই চাইছে আর কি। হ্যাঁ, তাহলে বছরের শুরুতে সম্পদের পরিমাণ ছিল ১৩,০০,০০০ আর সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলছে ২,০০,০০০। তাহলে বছরের শেষে কত টাকা হবে? বছর শেষে হবে ১৫,০০,০০০। ঠিক আছে, বছর শেষে কত? বছর শেষে হচ্ছে ১৫,০০,০০০। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি, অর্থাৎ পুরো অঙ্কটা করার দরকার নাই আর কি। ওকে, আমরা নেক্সট অঙ্কের মধ্যে আসি। আমরা নেক্সট অঙ্কটা একটু খেয়াল করি। নেক্সট অঙ্কটা কি বলেছে? হ্যাঁ, আমি তাহলে নেক্সট অঙ্কটা খেয়াল করি। আমরা আবারও লিখব L প্লাস ও ই, L প্লাস ও ই।
তাহলে বছরের শুরুতে ইকুইটির পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। বছরের শুরুতে ইকুইটির পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। ইকুইটি মানে কি? ইকুইটি মানে অনার্স ইকুইটি। কত টাকা বললো? 6 লক্ষ টাকা। সম্পদের পরিমাণ ছিল ইকুইটির 150%। তাহলে 6 লক্ষ টাকার 150%, 6 লক্ষ টাকার 150% হচ্ছে 9 লক্ষ টাকা। তাহলে এটা যদি 9 লক্ষ হয় আর এটা যদি 6 লক্ষ হয়, তাহলে 9 লাখ থেকে 6 লাখ চলে গেলে মাঝখানে ডিফারেন্স কত টাকা হবে? 3 লক্ষ টাকা। আচ্ছা, বছরের সম্পদ বৃদ্ধি পায় 50%। বছরের সম্পদ বৃদ্ধি পায় 50%। 9 লক্ষ টাকার 50% হচ্ছে 4,50,000 টাকা। ইকুইটি বৃদ্ধি পায় 40%। ইকুইটি বৃদ্ধি পায় 40%। তার 40% মানে 2,40,000 টাকা। 2,40,000 টাকা। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে বের করি। 9 লাখ এবং 4,50,000 টাকা যোগ করলে হবে 13,50,000 টাকা। 13,50,000 টাকা। আর 6 লক্ষ এবং 2,40,000 টাকা যোগ করলে হবে 8,40,000 টাকা। এখন আমরা যদি দেখি যে 13,50,000 থেকে 8,40,000 গেলে কত হয়? ওকে, 13,40,000 থেকে 50,000 থেকে 8,40,000 গেলে কত হয়? তাহলে মাইনাস করলে হবে 5,10,000 টাকা। 5,10,000 টাকা। তাহলে আমাদের আনসার কত হবে? 5,10,000 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা তাহলে নেক্সট অঙ্কের মধ্যে যাই। ওকে, মেহেদি কোম্পানির আচ্ছা, তাহলে আমরা যদি নেক্সট অঙ্কের মধ্যে যাই, A = L + OE, A = L + OE। তাহলে আমরা একটু দেখি। প্রথমে বলা হচ্ছে মেহেদি কোম্পানির বছরের শুরুতে নিট সম্পত্তি এবং দায়ের সমষ্টি হচ্ছে 1 লাখ টাকা। আমাদের নিট সম্পত্তি মানে হচ্ছে অনার্স সিকিউরিটি, দায় মানে হচ্ছে লাইবিলিটি। অনার্স সিকিউরিটি এবং লাইবিলিটি এই দুটার কম্বিনেশনকে বলা হয় অ্যাসেট। তাহলে অ্যাসেটের পরিমাণ কত টাকা? অ্যাসেটের পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। নিট সম্পদ এবং দায়ের সমষ্টি বলছে 1 লক্ষ টাকা। নিট সম্পদ এবং দায়ের সমষ্টি কত? 1 লক্ষ টাকা। তাহলে এটা হচ্ছে মোট সম্পত্তি। এরপর বলেছে দায় এবং নিট সম্পত্তির অনুপাত 3:2। দায় এবং নিট সম্পত্তির অনুপাত কত? দায় এবং নিট সম্পত্তির অনুপাত হচ্ছে 3:2। ওকে, তার মানে দায় আগে, তাহলে দায়ের মান হচ্ছে 3, নিট সম্পত্তি পরে, মানে মালিকানা সত্ত্বের মান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে 5/3 আর এটা হচ্ছে 5/2। 5/3 যেটা, সেটা হচ্ছে 60,000। মানে 1 লক্ষকে 5 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ দিলে 60,000, আর 1 লক্ষকে 5 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ দিলে হয় 40,000 টাকা। এরপর বলছে বছরের সম্পত্তি বেড়েছে 10,000 টাকা। বছরের সম্পত্তি বেড়েছে 10,000 টাকা আর দায় কমেছে 5,000 টাকা। দায় কমেছে 5,000 টাকা। দায় কমেছে 5,000 টাকা। তাহলে এবার আমরা যেগুলো প্লাস মাইনাস শুধু সেগুলাই নামাবো, খালিটা নামাইতে পারবো না। তাহলে আমরা যদি বলি এই দুইটা যোগ করলে হবে 1,10,000। 1,10,000। 60,000 থেকে 5,000 টাকা চলে গেলে কত হবে? 55,000। ওকে, আচ্ছা, তাহলে 1,10,000 থেকে 55,000 যখন চলে যাবে, তাহলে এখানে আনসার কত হবে? এখানে আনসার হবে 55,000 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এরপরের অঙ্কে আসি। তারপরে অঙ্কটা কি বলছে আমাদেরকে? তারপরে অঙ্কটা বলছে আমাদেরকে যে একটি হিসাবকাল শেষে ইলমা প্রাইভেট লিমিটেড নিট সম্পত্তির পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। এখানে খেয়াল করতে হবে, এখানে বলছে এতক্ষণ ধরে কিন্তু আমরা শুরু থেকে শেষ করছিলাম। শুরুর আইটেম দেওয়া ছিল, প্লাস মাইনাস করে আমরা শেষের আইটেম বের করছিলাম। কিন্তু এই অঙ্কের মধ্যে আমাদেরকে বলল একটি হিসাবকাল শেষে, একটি হিসাবকাল শেষে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। তাহলে এখন শেষ থেকে শুরু করতে হবে, শেষের আইটেমগুলো আগে বসাতে হবে।
আচ্ছা, তাহলে আমরা লিখব ইকুয়াল টু এল প্লাস ও ই, ইকুয়াল টু এল প্লাস ও ই। ওকে, তাহলে আমরা এই জায়গাটা টান দিলাম। আমরা এখন শেষে যেটা শেষে দিয়ে শুরু করব। ওকে, এটা হচ্ছে শেষে, আর এটা হচ্ছে শুরু, আর এটা হচ্ছে হ্রাস বৃদ্ধি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে প্রথমে আমাদেরকে বললো একটি হিসাবকাল শেষে ইলমা প্রাইভেট লিমিটেডের নিট সম্পত্তির পরিমাণ ছিল 1 লক্ষ টাকা। নিট সম্পত্তি মানে কি? মালিকানা সত্ত্ব, অনার সিকিউরিটি। তাহলে অনার সিকিউরিটি কত? 1 লক্ষ টাকা বললো। এরপর হচ্ছে দায়ের পরিমাণ বললো 20,000 টাকা। তাহলে দায়ের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে, তাহলে এটা যদি 1 লক্ষ হয়, এটা যদি 20,000 টাকা হয়, তাহলে এটা কত হবে? এটা হবে 1,20,000 টাকা, 1,20,000। ঠিক আছে, এরপরে ওই হিসাবকালে দায় কমেছিল 80,000 টাকা। ওই হিসাবকালে দায় কমেছিল 80,000 টাকা। ওই হিসাবকালে দায় কমেছিল 80,000 টাকা এবং সম্পত্তি কমেছিল 10,000 টাকা। সম্পত্তি কমেছিল 10,000 টাকা। ওকে, এবার আমরা দেখি কত টাকা থেকে 10,000 টাকা গেলে, কত টাকা থেকে 10,000 টাকা গেলে 1,20,000 হয়? নিশ্চয়ই 1,30,000। 1,30,000 থেকে 10,000 টাকা গেলে 1,20,000 হয়। কত টাকা থেকে 80,000 গেলে 20,000 হয়? 1 লক্ষ। 1 লক্ষ। তাহলে এই 1,30,000 থেকে 1 লক্ষ যখন চলে যাবে, তখন আমাদের আনসারটা চলে আসবে। তাহলে আমাদের আনসারটা কত হবে? এই বক্সে আমাদের আনসারটা হবে কত? 1,30,000 থেকে 1 লক্ষ টাকা যদি চলে যায়, তাহলে আমাদের আনসার হবে কত? 30,000 টাকা। ঠিক আছে, ওকে, আমরা এর পরের অঙ্কের মধ্যে আসি। আমরা এর পরের অঙ্কের মধ্যে আসি। তারপরে অঙ্কটা কি বলছে? তারপরে অঙ্কটা বলছে একটি হিসাবকাল শেষে ইলমা প্রাইভেট লিমিটেডের আচ্ছা মোট সম্পত্তির পরিমাণ ছিল 1,80,000 টাকা। তাহলে আমরা শুরু করি equal to L plus OE। আমাদেরকে আবারও বলেছে একটি হিসাবকাল শেষে, তাহলে একটু আগে যে অঙ্কটা করেছে সেই অঙ্কটা, আর এখানে নিট সম্পত্তি বলা নেই, এখানে কি বলেছে? মোট সম্পত্তি। ওকে, তাহলে আমরা দেখি একটু, আমরা যদি দেখি তাহলে প্রথমে বলছে একটি হিসাবকাল শেষে মোট সম্পত্তির পরিমাণ ছিল, একটি হিসাবকাল শেষে মোট সম্পত্তির পরিমাণ ছিল 1,80,000 টাকা। তাহলে মোট সম্পত্তি মানে অ্যাসেট, তাহলে অ্যাসেটের পরিমাণ কত টাকা ছিল? অ্যাসেটের পরিমাণ ছিল 1,80,000 টাকা। দায়ের পরিমাণ ছিল 20,000 টাকা। দায়ের পরিমাণ ছিল 20,000 টাকা। ওকে, তাহলে 1,80,000 থেকে 20,000 টাকা যদি চলে যায়, তাহলে এখানে কত টাকা হবে? 1,60,000। কত হবে? 1,60,000। আচ্ছা, এরপর বলছে ওই হিসাবকালে দায় কমেছিল 80,000। ওই হিসাবকালে দায় কমেছিল 80,000 আর এবং সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল 10,000। সম্পত্তি বৃদ্ধি পেয়েছিল 10,000। তাহলে আমরা দেখি কত টাকা থেকে 10,000, কত টাকার সাথে 10,000 টাকা যোগ করলে 1,80,000 হয়? নিশ্চয়ই 1,70,000। 1,70,000 সাথে 10,000 টাকা যোগ করলে 1,80,000 হয়। কত টাকা থেকে 80,000 টাকা গেলে 20,000 টাকা হয়? নিশ্চয়ই এখানে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা থেকে 80,000 টাকা গেলে কত টাকা হয়? 20,000 টাকা হয়। এখন আমাদের ইয়াটা বের করতে হবে। সম্পদ যদি 1 লাখ হয় আর দায় যদি 1 লক্ষ হয়, তাহলে আমাদের প্রারম্ভিক মালিকানা সত্ত্ব কত হবে? 1,70,000 থেকে 1 লক্ষ যদি চলে যায়, তাহলে প্রারম্ভিক মালিকানা সত্ত্ব কত টাকা হবে? 70,000 টাকা। ঠিক আছে, আমরা এর পরের অঙ্কে আসি। তারপরের অঙ্ক আসি। তারপরের অঙ্কে এসে আমরা খেয়াল করি আমাদের সমীকরণ দেওয়া হয়েছে equal to L plus OE। একটি হিসাব বছরের শুরুতে একটা কোম্পানির দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল যথাক্রমে এত টাকা এবং এত টাকা। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি।
তাহলে আমাদেরকে বলেছে এক হিসাব বছরের শুরুতে একটা কোম্পানির দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 6,50,000 টাকা, 8,25,000 টাকা। তাহলে দায় ছিল কত? দায় ছিল 6,50,000 টাকা। দায় ছিল 6,50,000 টাকা। আর মালিকানা সত্ত্ব কত ছিল? মালিকানা সত্ত্ব ছিল 8,25,000 টাকা। মালিকানা সত্ত্ব ছিল 8,25,000 টাকা। তাহলে 8,25,000 আর 6,50,000 যোগ করলে 14,75,000 টাকা। তাহলে সম্পদের পরিমাণ কত হবে? সম্পদের পরিমাণ হবে 14,75,000 টাকা। আচ্ছা, এরপর আমাদেরকে বলল কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় 2 লক্ষ। কোম্পানির সম্পদ বৃদ্ধি পায় 2 লক্ষ। এরপর হচ্ছে দায় হ্রাস পায় 1 লক্ষ। দায় হ্রাস পায় 1 লক্ষ। দায় হ্রাস পায় 1 লক্ষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন মালিকানা সত্ত্বে পরিবর্তন সৃষ্টিকারী কোনো লেনদেন না হয়ে থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ বের করো। যাই হোক, আমরা যদি এখন নামাতে যাই তাহলে আমরা এখানে কয় টাকা বাড়লো বা কয় টাকা কমলো এটা আমাদেরকে বলে নেই। সো আমরা যে কাজটা করবো, যেগুলো প্লাস মাইনাস আছে সেগুলোই আমরা নামাবো। 14,75,000 সাথে যদি 2 লক্ষ টাকা যদি যোগ করা হয় তাহলে এখানে হবে 16,75,000 টাকা। 16,75,000। আর 6,50,000 থেকে 1 লাখ যদি চলে যায় তাহলে এখানে হবে 5,50,000 টাকা। 5,50,000 টাকা। তাহলে এই 16,75,000 থেকে 5,50,000 যখন চলে যাবে তাহলে আমরা আমাদের আনসারটা পাবো। 16,75,000 থেকে 5,50,000 যদি চলে যায় 11,25,000 টাকা। কত হয়? 11,25,000 টাকা। 11,25,000 টাকা। হ্যাঁ, তো প্রশ্নটা আমাকে চাওয়া হয় নাই যে কি বছর শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ কত, আমাকে এটা চাওয়া হয় নাই। আমাকে চাওয়া হয়েছে যে লাভ বা ক্ষতি কত হয়েছে। তাহলে আমরা এবার একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মালিকানা সত্ত্ব ছিল 8,25,000 টাকা, আর সমাপনী মালিকানা সত্ত্ব হচ্ছে 11,25,000 টাকা। ওকে, 8,25,000 আটটা কত? 11,25,000। সো আমার মালিকানা সত্ত্ব কি বাড়লো না কমলো? বাড়লো। বাড়লো মানে লাভ হয়েছে, কারণ আমার যেটা মূলধন থাকবে, যদি আমার লাভ হয় মূলধন বাড়বে, ক্ষতি হলে মূলধন কমবে। তার যেহেতু বাড়লো, কয় টাকা বাড়লো? 3 লক্ষ টাকা বাড়লো। কয় টাকা বাড়লো? 3 লক্ষ টাকা। তাহলে যে 3 লক্ষ টাকা বাড়লো সে 3 লক্ষ টাকাকে আমরা কি বলবো? সে 3 লক্ষকে আমরা বলবো নিট মুনাফা। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এর পরের অঙ্কে আসি। তারপরের অঙ্কের মধ্যে যখন আমরা যাব, একটি হিসাবকালের প্রারম্ভে সম্পত্তির পরিমাণ ছিল 20 লাখ, মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 15 লাখ। উক্ত বছরের সম্পত্তি কমেছে 3 লাখ, দায় বেড়েছে 2 লাখ। মালিকানা সত্ত্বে পরিবর্তনকারী অন্য কোনো লেনদেন সংগঠিত না হয়ে থাকলে উক্ত বছরের নিট মুনাফা বা নিট ক্ষতি কত? সো আমরা লিখব equal to L plus OE, equal to L plus OE। সো তাহলে আমাদেরকে প্রথমে প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ ছিল 20 লাখ। তাহলে প্রারম্ভিক সম্পত্তির পরিমাণ ছিল 20 লক্ষ। আচ্ছা, মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 15 লক্ষ। মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 15 লক্ষ। মালিকানা সত্ত্বের পরিমাণ ছিল 15 লক্ষ। তাহলে এটা 20 লক্ষ, এটা 15 লক্ষ। 20 লক্ষ থেকে 15 লক্ষ টাকা চলে গেলে মাঝখানে যেটা দায়, সে দায়ের পরিমাণ কত হবে? 5 লক্ষ। ওকে, আচ্ছা, এবার আমরা বৃদ্ধি বা হ্রাসগুলা লিখব। সম্পত্তি কমেছে 3 লক্ষ টাকা। সম্পত্তি কমেছে 3 লক্ষ টাকা। সো আমরা এখানে 3 লক্ষ টাকা মাইনাস লিখলাম। দায় বেড়েছে 2 লক্ষ টাকা। দায় বেড়েছে 2 লক্ষ টাকা। দায় বেড়েছে 2 লক্ষ টাকা। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে সম্পত্তি
কমেছে 3 লক্ষ টাকা এবং দায় বেড়েছে কত 2 লক্ষ টাকা। এবার আমরা দেখি 20 লক্ষ থেকে 3 লক্ষ যদি চলে যায় তাহলে এখানে কত হবে, এখানে হবে 17 লক্ষ। 5 লক্ষ এবং 2 লক্ষ টাকা যদি যোগ করি তাহলে এখানে হবে আমাদের 7 লক্ষ। 7 লক্ষ থেকে যখন 17 লক্ষ থেকে যখন 7 লক্ষ টাকা যখন চলে যাবে তখন এখানে হবে 10 লক্ষ। তাহলে এবার আমরা খেয়াল করি, আমাদেরকে নিট মুনাফা বা নিট ক্ষতি বের করতে বলেছে, নিট মুনাফা বা নিট ক্ষতি বের করতে বলেছে। তাহলে আমরা খেয়াল করব বছরের শুরুতে মালিকানা সত্ত্ব কত ছিল 15 লক্ষ, বছরের শেষে মালিকানা সত্ত্ব কত হয়ে গেল 10 লক্ষ। তার মানে মালিকানা সত্ত্ব কি হয়ে গেল, কমে গেল। যেহেতু মালিকানা সত্ত্ব কমে গেল 5 লক্ষ টাকা যেটা কমে গেল, তাহলে সে 5 লক্ষ টাকা আমার জন্য কি হবে, সে 5 লক্ষ টাকা আমার জন্য হবে নিট ক্ষতি। সে 5 লক্ষ টাকা আমার জন্য কি হবে, নিট ক্ষতি। যেহেতু কমে গেল, আগের অঙ্কে বাড়ছিল জন্য নিট মুনাফা ছিল, এই অঙ্কের মধ্যে যেহেতু কমে গেল তাহলে সেটা কি হয়ে যাবে, নিট ক্ষতি কত টাকা, 5 লক্ষ টাকা। আচ্ছা, আমরা এরপরে আসি, তারপরের অঙ্কের মধ্যে আসি। আমাদেরকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে বছরের শুরুতে সম্পদের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা, সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লক্ষ টাকা কমে 5 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ 6 লক্ষ টাকা। উক্ত বছরে অতিরিক্ত মূলধনের পরিমাণ 50,000 টাকা, উত্তোলনের পরিমাণ 20,000 টাকা হলে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত? নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত? ওকে, তাহলে আমাদের সমীকরণ হচ্ছে L প্লাস ও ই। আমাদেরকে বলেছে বছরের শুরুতে সম্পদের পরিমাণ 10 লক্ষ। বছরের শুরুতে সম্পদের পরিমাণ কত, 10 লক্ষ। আচ্ছা, 10 লক্ষ। এরপরে বলছে সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লাখ টাকা কমে 5 লক্ষ টাকা দাঁড়াইছে। সমাপনী দিনে দায় কত টাকা দাঁড়িয়েছে, 5 লক্ষ টাকা। কয় লাখ টাকা কমে, 2 লাখ টাকা কমে। তাহলে শুরুতে নিশ্চয় 7 লাখ টাকা ছিল, 7 লক্ষ থেকে 2 লক্ষ টাকা কমে সমাপনী দিনে কত হয়েছে, 5 লক্ষ টাকা। তাহলে শুরুতে দায় কত টাকা ছিল, 7 লক্ষ। 7 লক্ষ। 10 লক্ষ থেকে 7 লক্ষ যদি চলে যায় তাহলে আমার মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে, 3 লক্ষ। মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে, 3 লক্ষ। আচ্ছা, এরপর আমাকে কি বলেছে, তারপর আমাকে বলেছে সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ 6 লক্ষ টাকা। সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ কয় লক্ষ টাকা, 6 লক্ষ টাকা। জাস্ট আমরা প্রশ্ন থেকে আইটেমগুলো বসাচ্ছি, প্রশ্ন থেকে। উক্ত বছরে অতিরিক্ত মূলধনের পরিমাণ 50,000 টাকা। উক্ত বছরে অতিরিক্ত মূলধনের পরিমাণ 50,000 টাকা। আমরা জানি অতিরিক্ত মূলধন দেওয়া হলে মালিকানা সত্ত্বের পরিমাণ কি হবে, বৃদ্ধি পাবে 50,000 টাকা। তারপর বলেছে উত্তোলনের পরিমাণ 20,000 টাকা। উত্তোলনের পরিমাণ কত, 20,000 টাকা। উত্তোলন করা হলে মালিকানা সত্ত্ব কি হবে, হ্রাস পাবে। আমাকে প্রশ্ন করা হয়েছে নিট মুনাফা বা নিট ক্ষতি কত। আমাকে প্রশ্ন করা হয়েছে নিট মুনাফা বা নিট ক্ষতি কত। তাহলে এতক্ষণ ধরে যে আইটেমগুলো দেওয়া ছিল সবগুলো আমরা প্রশ্ন দেখে লিখলাম। এখন আমরা একটা ক্যালকুলেশন করব। 3 লক্ষ এবং 50,000 টাকা যোগ করলে কত হয়, 3 লক্ষ 50,000 টাকা। ওইখান থেকে যদি 20,000 টাকা যদি মাইনাস করি তাহলে কত হবে, 3 লক্ষ 30,000 টাকা। তাহলে এখানে ফলাফলটা কত, 3 লক্ষ 30,000। 6 লক্ষ থেকে 3 লক্ষ 30,000 টাকা চলে গেলে মাঝখানে যেটা ডিফারেন্স সেটাই আমার আনসার, সেটাই আমার নিট মুনাফা। তাহলে 6 লক্ষ থেকে 3 লক্ষ 30,000 টাকা চলে গেলে এখানে কত হবে, 2 লক্ষ 70,000 টাকা। যেহেতু আমাদের বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা এখানে কি লিখবো, জিনিসটা নিট মুনাফা। এটা হচ্ছে আমাদের নিট মুনাফা। আমরা এর পরের অঙ্কের মধ্যে আসি। তারপরের অঙ্কের মধ্যে আমরা একটু খেয়াল করি। তারপরের অঙ্কের মধ্যে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে হিসাবকালের প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ছিল 12 লক্ষ টাকা। সমাপ্তি দিনে দায়ের পরিমাণ 2 লাখ টাকা বেড়ে 9 লাখ টাকা গিয়ে দাঁড়িয়েছে। সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ 8 লক্ষ টাকা। যদি ব্যবসাটি উক্ত হিসাব করে 2 লাখ টাকা মুনাফা অর্জন করে থাকে, মালিক নতুন করে 1,75,000 টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে উক্ত হিসাবকালে মালিক কর্তৃক উত্তোলনের পরিমাণ কত। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা জানি আমাদের সমীকরণ হচ্ছে
equal to L plus OE, equal to L plus OE। আচ্ছা, equal to L plus OE। তাহলে আমাদেরকে প্রথমে বলেছে একটি হিসাবকালে প্রারম্ভে মানে শুরুতে প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ছিল 12 লক্ষ টাকা। তাহলে প্রারম্ভে মোট সম্পদের পরিমাণ ছিল 12 লক্ষ টাকা। আচ্ছা, সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লাখ টাকা বেড়ে 9 লাখ টাকা গিয়ে দাঁড়াইছে। সমাপনী দিনে দায়ের পরিমাণ 2 লাখ টাকা বেড়ে 9 লাখ টাকা গিয়ে দাঁড়িয়েছে। তার নিচে শুরুতে 7 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা বাড়ছে, এই জন্য 9 লাখ টাকা হয়েছে। তাহলে শুরুতে কত টাকা ছিল? শুরুতে ছিল 7 লক্ষ। আচ্ছা, তাহলে এটা যদি 12 লক্ষ হয় আর এটা যদি 7 লক্ষ হয়, তাহলে 12 লক্ষ থেকে 7 লক্ষ যদি চলে যায়, তাহলে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা দাঁড়াবে? 5 লক্ষ। মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 5 লক্ষ। আচ্ছা, এরপরে কি বললো? তারপরে বললো সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ হলো 8 লক্ষ। সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 8 লক্ষ। তাহলে সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে 8 লক্ষ। সমাপ্তি দিনে মালিকানা সত্ত্বের পরিমাণ কত টাকা বললো? 8 লক্ষ টাকা বললো। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে ব্যবসাটি উক্ত হিসাবকালে 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করে। তাহলে মুনাফা অর্জন যদি করে, তাহলে আমাদের মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে 2 লক্ষ টাকা মুনাফা অর্জন করে। তারপরে হচ্ছে মালিক নতুন করে 1,75,000 টাকা বিনিয়োগ করে। মালিক নতুন করে 1,75,000 টাকা বিনিয়োগ করে। তাহলে 1,75,000 টাকা আমরা কি করব? যোগ করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে প্রশ্ন করেছে মালিকের উত্তোলনের পরিমাণ কত? মালিকের উত্তোলনের পরিমাণ কত? মালিকের উত্তোলনের পরিমাণ কত? তাহলে আমরা এই জায়গায় উত্তোলনের পরিমাণটা আমরা লিখবো। হ্যাঁ, এই জায়গায় আমরা উত্তোলনের পরিমাণটা লিখবো। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আইটেমগুলো লিখেছি সবগুলো হচ্ছে আমরা প্রশ্ন দেখে দেখে লিখেছি। ওকে, 5 লক্ষের সাথে 2 লক্ষ টাকা যোগ করলে 7 লক্ষ। 7 লক্ষের সাথে 1,75,000 টাকা যোগ করলে 8,75,000। 8,75,000 থেকে 8 লাখ টাকা যখন চলে যাবে, তখন মাঝখানের ডিফারেন্সটা কত? 75,000 টাকা। তাহলে সেই 75,000 টাকা আমার কি হয়ে যাবে? উত্তোলন হয়ে যাবে। ক্লিয়ার? এই 75,000কে আমরা কি বলবো? এই 75,000 টাকা হচ্ছে আমাদের জন্য কি? উত্তোলন। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা এরপরে অঙ্কে আসি, ম্যাথের। একটি হিসাবকালে প্রারম্ভে একটা কোম্পানির মোট মালিকানা সত্ত্ব ছিল 7,20,000 টাকা, দায় ছিল 6 লাখ টাকা। উক্ত হিসাবকালে সম্পদ 4,20,000 টাকা, দায় 1,80,000 টাকা বৃদ্ধি পায়। উক্ত বর্ষে নতুন করে 1,20,000 টাকা মূলধন সংগৃহীত হয়, 1 লক্ষ টাকা লভ্যাংশ বিতরণ করা হয়। উক্ত হিসাবকালে কত টাকা মুনাফা অর্জিত হয়? উক্ত হিসাবকালে কত টাকা মুনাফা অর্জিত হয়? তাহলে আমরা খেয়াল করি, আমরা জানি আমাদের হিসাব সমীকরণ হচ্ছে equal to L plus OE, equal to L plus OE। সো আমাদেরকে প্রথমে বলেছে প্রারম্ভে একটি হিসাবকালে প্রারম্ভে একটা কোম্পানির মোট মালিকানা সত্ত্ব ছিল 7,20,000 টাকা। তাহলে মোট মালিকানা সত্ত্ব ছিল কত? মোট মালিকানা সত্ত্ব ছিল 7,20,000 টাকা। এরপর দায় ছিল কত? দায় ছিল 6 লক্ষ টাকা। দায়ের পরিমাণ ছিল 6 লক্ষ টাকা। ওকে, তাহলে ওদিকে যদি 7,20,000 হয় আর এটা যদি 6 লাখ হয়, তাহলে দুইটা যোগ করলে হবে এদিকে সম্পত্তি দুইটা যোগ করলে সম্পত্তির পরিমাণ হবে 13,20,000 টাকা। 13,20,000 টাকা। এরপরে কি বলেছে? সম্পদ 4,20,000 এবং দায় 1,80,000 টাকা বৃদ্ধি পায়। তাহলে সম্পদ বৃদ্ধি পায় কত? 4,20,000। আর দায় বৃদ্ধি পায় কত? দায় বৃদ্ধি পায় 1,80,000। দায় বৃদ্ধি পায় 1,80,000। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আপাতত যেটা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা দিয়ে আমরা নিচের অংশটা কমপ্লিট করে ফেলতে পারবো। তাহলে আমরা নিচের অংশ যদি কমপ্লিট করি, এটা যদি যোগ করি, তাহলে হবে 17,40,000 টাকা। 17,40,000 টাকা। আর এটা যোগ করলে হবে 7,80,000 টাকা।
7,80,000 টাকা। 17,40,000 থেকে 7,80,000 যদি চলে যায়, 17,40,000 থেকে 7,80,000 যদি চলে যায়, 9,60,000 টাকা, 9,60,000 টাকা। এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, জাস্ট আমরা আইটেমগুলো দেখে দেখে আমরা কমপ্লিট করলাম। তবে আমাদের অঙ্ক শেষ হয় নাই, আমাদের অঙ্ক আরও বাকি আছে। এরপর বললো তারপরে কি বললো, তারপরে বললো উক্ত বর্ষে নতুন করে 1,20,000 টাকা মূলধন সংগৃহীত হয়। আমি যদি আবার শেয়ার বিক্রি করে যদি আমি আরও মূলধন কালেকশন করি, তখন আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে 1,20,000 টাকাটা আমরা প্লাস করব, যেহেতু নতুন করে মূলধন সংগৃহীত হয় 1,20,000 টাকা প্লাস করব। লভ্যাংশ বিতরণ করা হয়েছে 1,00,000 টাকা। আমরা জানি লভ্যাংশ বিতরণ করা হলে মালিকানা সত্ত্ব কমে যায়, কারণ সংরক্ষিত মুনাফা থেকে দেওয়া হয়, সংরক্ষিত মুনাফা কমে যায়, সংরক্ষিত মুনাফা কমে গেলে মালিকানা সত্ত্ব কমে যায়। কত টাকা? 1,00,000 টাকা। তাহলে আমরা এখান থেকে মাইনাস করলাম 1,00,000 টাকা। তাহলে মাঝখানের ডিফারেন্স যেটা, সেই মাঝখানের ডিফারেন্সটা আমাদের আনসার। বললো উক্ত হিসাবকালে কত টাকা মুনাফা অর্জিত হয়। তাহলে আমার আগে এখানে ফলাফলটা আমরা দেখি, 7,20,000 1,20,000 যোগ করলে কত হয়? 8,40,000। 8,40,000 থেকে 1,00,000 চলে গেলে কত হয়? 7,40,000। তাহলে এখানে ফলাফলটা কত? 7,40,000। 7,40,000 এবং 9,60,000 মধ্যে ডিফারেন্স কত? 2,20,000 টাকা। তাহলে 2,20,000 টাকা বেড়েছে, 2,20,000 টাকা বেড়েছে। যেহেতু 2,20,000 টাকা বেড়েছে, তাহলে এটা আমাদের জন্য কি হবে? নিট মুনাফা, নিট মুনাফা। আর যদি হইতো, মানে যদি এইখানে যদি কমে যেত, তখন সেটাকে আমরা কি বলতাম? নিট ক্ষতি। বাট এখানে আমরা কি বলবো? নিট মুনাফা। আমরা এরপরে যে অঙ্কটা খেয়াল করব সেটা হচ্ছে ব্যাপ 14। স্কয়ার লিমিটেডের বছরের সম্পদ বেড়েছে 1,00,000 টাকা, দায় বেড়েছে 20,000 টাকা, মালিকানা সত্ত্ব কত টাকা বেড়েছে বা কমেছে? মালিকানা সত্ত্ব কত টাকা বেড়েছে বা কমেছে? আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা যে অঙ্কগুলো করেছিলাম, সেই অঙ্কগুলো ছিল আমাদেরকে প্রারম্ভিক কিছু ডাটা দেওয়া ছিল, সেখান থেকে প্লাস মাইনাস করে সমাপনী ডেটাগুলো আমরা বের করেছি। আবার সমাপনীর ডেটা দেওয়া ছিল, প্লাস মাইনাস করে প্রারম্ভিক ডাটাগুলো বের করেছি। কিন্তু এই অঙ্কের মধ্যে আসলে শুধুমাত্র হ্রাস বৃদ্ধিটাই চেয়েছে, মাঝখানে যে হ্রাস বৃদ্ধি সেটাই চেয়েছে, এর বেশি কিছু নয়। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব? এই অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা একটু খেয়াল করি। আমাদের হিসাব সমীকরণ হচ্ছে L প্লাস ও ই, L প্লাস ও ই। তো আমাকে বলেছে সম্পদ বেড়েছে 1,00,000 টাকা, সম্পদ বেড়েছে 1,00,000 টাকা, সম্পদ বেড়েছে 1,00,000 টাকা। আচ্ছা, এরপর আমাকে বলেছে দায় বেড়েছে 20,000 টাকা, দায় বেড়েছে 20,000 টাকা, দায় বেড়েছে 20,000 টাকা। আমাকে প্রশ্ন করা হয়েছে মালিকানা সত্ত্ব বেড়েছে না কমেছে, মালিকানা সত্ত্ব বেড়েছে না কমেছে। এটাকে আমরা একটা পাল্লা চিন্তা করব, জাস্ট লাইক একটা পাল্লা। ওকে, একটা পাল্লা চিন্তা করব। তাহলে এই পাল্লায় কয় টাকা বাড়ছে? এই পাল্লায় বাড়ছে 1,00,000 টাকা। এই পাল্লায় কয় টাকা বাড়ছে? এই পাল্লায় বাড়ছে 20,000 টাকা। তো আমি যদি এটার সমান করতে হয়, তাহলে ওইখানে আরো কত টাকা বাড়াইতে হবে, আরো কত টাকা দিতে হবে? আরো 80,000 টাকা দিতে হবে। তাহলে ওদিকে যদি আমি আরো 80,000 দিই, তাহলে এখানেও 1,00,000 হয়ে যাবে, এদিকেও 1,00,000 হয়ে যাবে, দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। সো এখানে কত টাকা হবে? এখানে হবে 80,000 টাকা। ওকে, আচ্ছা, আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। এসিআই লিমিটেডের সম্পদ কমেছে 20,000 টাকা, মালিকানা সত্ত্ব কমেছে 5,000 টাকা, দায় বেড়েছে না কমেছে? আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, আমরা জানি L প্লাস ও ই, L প্লাস ও ই। তাহলে আমাকে বলেছে সম্পদ কমেছে 20,000 টাকা, সম্পদ কমেছে 20,000 টাকা, সম্পদ কমেছে 20,000 টাকা, মালিকানা সত্ত্ব কমেছে 5,000 টাকা, মালিকানা সত্ত্ব কমেছে কত? 5,000 টাকা। আমাকে প্রশ্ন করা হয়েছে দায় বাড়লো না কমলো। তাহলে এই পাল্লায় কয় টাকা কমছে? 20,000। ওই পাল্লায় কত টাকা কমছে? 5,000। তাহলে এই পাল্লা সমান করতে হলে ওই পাল্লা থেকে আরো কমাইতে হবে। আরো কত টাকা কমাইতে হবে? আরো 15,000 টাকা কমাইতে হবে। তাহলে আমি যদি এই পাল্লায় যদি আরো 15,000 টাকা যদি কমিয়ে দিই, তাহলে ওদিকেও কমলো 20,000 টাকা, এদিকেও কমলো 20,000 টাকা। আশা করি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ সোজা কথা, দুনো পাশ কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। আচ্ছা,
এরপরে তারপরটাতে আমরা আসি, equal to L plus OE, equal to L plus OE। বললো দায় বেড়েছে ৮০,০০০ টাকা, দায় বেড়েছে ৮০,০০০ টাকা, দায় বেড়েছে ৮০,০০০ টাকা, ঠিক আছে। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব বেড়েছে ৬০,০০০ টাকা, মালিকানা সত্ত্ব বেড়েছে ৬০,০০০ টাকা, তাহলে দায় বেড়েছে ৮০,০০০ টাকা আর মালিকানা সত্ত্ব কত টাকা বেড়েছে? ৬০,০০০ টাকা। সো আমাকে প্রশ্ন করা হয়েছে সম্পদ বৃদ্ধি পেল না হ্রাস পেল। তাহলে এখানে টোটাল কত টাকা বাড়ছে? এখানে টোটাল ১,৪০,০০০ টাকা বাড়ছে। আমি যদি এই পাশে যদি ১,৪০,০০০ টাকা যদি বাড়িয়ে দিই, হ্যাঁ, তাহলে ওই পাশে মানে এই পাশ দুটো পাশ কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। জাস্ট লাইক আমরা একটা কি চিন্তা করবো? পাল্লা চিন্তা করব। ওই পাল্লায় দেওয়া হয়েছে ১,৪০,০০০, তাহলে এই পাল্লা যদি আমি ১,৪০,০০০ দিই তাহলে দুটো পাশ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। আমরা এরপর প্রশ্নটা খেয়াল করি। তাহলে equal to L plus OE, equal to L plus OE। তাহলে আমাকে প্রথমে বলেছে এক্সপ্রেস কোম্পানির দায় হ্রাস পেয়েছে ৪৫,০০০ টাকা, এক্সপ্রেস কোম্পানির দায় হ্রাস পেয়েছে ৪৫,০০০ টাকা। নিজ সম্পদ হ্রাস পেয়েছে ১৫,০০০ টাকা। নিজ সম্পদ মানে অ্যাসেট না, নিজ সম্পদ মানে অনার সিকিউরিটি। কত টাকা? ১৫,০০০ টাকা, ১৫,০০০ টাকা। ওকে, তাহলে দায় হ্রাস পেয়েছে ৪৫, নিজ সম্পদ হ্রাস পেয়েছে ১৫,০০০, তো ওদিকে আসলে কত টাকা কমছে? টোটাল ৬০,০০০ টাকা। তাহলে আমি যখন এদিক দিয়েও যখন আমরা ৬০,০০০ টাকা যখন হ্রাস করে দিব, তখন দুনো পাশ কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে বা সমান হয়ে যাবে। আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। আবারও equal to L plus OE, equal to L plus OE। তার প্রথমে বলছে সম্পত্তি হ্রাস পেয়েছে ৫০,০০০ টাকা, সম্পত্তি হ্রাস পেয়েছে ৫০,০০০ টাকা, সম্পত্তি হ্রাস পেয়েছে ৫০,০০০ টাকা। দায় বৃদ্ধি পায় ২০,০০০ টাকা, দায় বৃদ্ধি পায় ২০,০০০ টাকা। আমাকে প্রশ্ন করেছে মালিকানা সত্ত্ব বাড়লো না কমলো, মালিকানা সত্ত্ব বাড়লো না কমলো। তাহলে এই পাশে কত টাকা কমছে? ৫০,০০০। এই পাশে কমে নাই, এই পাশে উল্টা কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাহলে আমাকে ওই পাশে সমান করতে হলে নিশ্চয়ই এই পাশে কমাইতে হবে। এই পাশে কমানোর সময় একটু বেশি করে কমাতে হবে। কত টাকা কমাতে হবে? ৭০,০০০ টাকা কমাইতে হবে। কারণ আমি যদি ৭০,০০০ টাকা যদি কমিয়ে যদি আবার ২০,০০০ টাকা যদি রেখে দিই, তাহলে আসলে এখান থেকে কমানো হয়েছে কত টাকা? ৫০,০০০ টাকা কমানো হয়েছে। তাহলে ওদিকেও ৫০,০০০ টাকা কমানো হয়েছে, এদিকেও ৫০,০০০ টাকা কমানো হয়েছে। আবার আমরা যদি আরেকটা জিনিস যদি খেয়াল করি, এটা হচ্ছে মাইনাসের ফিগার, একটা প্লাসের ফিগার। -৭০,০০০ থেকে +২০,০০০ চলে গেলে আসলে এখানে -৫০,০০০ টাকা ওইটার সাথে মিলে যাবে। তাহলে আমাদের আনসার কত হবে? কত টাকা কমেছে? ৭০,০০০ টাকা কমেছে। আমরা এরপরে প্রশ্নটা খেয়াল করি। তারপরে প্রশ্নটা কি বলেছে? আমরা আগে লিখি equal to L plus OE, equal to L plus OE। আচ্ছা, তাহলে প্রথমে সম্পত্তি হ্রাস পেয়েছে ৮০,০০০ টাকা, সম্পত্তি হ্রাস পেয়েছে ৮০,০০০ টাকা। মালিকানা সত্ত্ব বা ইকুইটি বৃদ্ধি পেয়েছে ২০,০০০ টাকা, মালিকানা সত্ত্ব বা ইকুইটি বৃদ্ধি পেয়েছে ২০,০০০ টাকা। আমাকে প্রশ্ন করা হয়েছে দায় বাড়লো না কমলো। আচ্ছা, এদিক দিয়ে কত টাকা কমছে? ৮০,০০০। এদিক দিয়ে কমে নাই, এদিক দিয়ে কি হয়েছে? বেড়েছে। তাহলে আমি এটার সমান করতে হলে না নিশ্চয়ই এখানে কমাইতে হবে। কমানোর সময় বেশি করে কমাইতে হবে। ৮০,০০০ এবং ২০,০০০ কমাইতে হবে, বেশি করে কমাইতে হবে। কয় টাকা কমাইতে হবে? ১,০০,০০০ টাকা কমাইতে হবে। কেমনে? আমি যদি ১,০০,০০০ টাকা কমাই, যদি আবার ২০,০০০ টাকা এখানে রেখে দিই, তাহলে আসলে এখানে কমানো হয়েছে কত টাকা? ৮০,০০০। তাহলে এদিকেও কমানো হয়েছে ৮০,০০০ টাকা, এদিকে কমানো হয়েছে ৮০,০০০ টাকা। আবার আমরা বীজগণিতীয় যদি চিন্তা করি, -১,০০,০০০ থেকে যদি +২০,০০০ চলে যায়, -৮০,০০০ টাকা। এরপর আবার আমরা লিখি equal to L plus OE, equal to L plus OE। সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ১,০০,০০০ টাকা। তাহলে আমরা প্রথমে লিখব সম্পত্তি বৃদ্ধি পেয়েছে কত? সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ১,০০,০০০ টাকা। দায় হ্রাস পেয়েছে ৮০,০০০ টাকা। তাহলে দায়
হ্রাস পেয়েছে কত? ৮০,০০০ টাকা। আমাকে প্রশ্ন করা হয়েছে মালিকানা সত্ত্ব বাড়লো না কমলো। এখানে আমি কয় টাকা রেখেছি? ১ লাখ। এখানে আমি টাকা রাখি নাই, টাকা নিয়ে ফেলছি। তাহলে আমাকে যদি এই পাশের সমান যদি করতে হয় তাহলে এখানেও টাকা রাখতে হবে। এখানে টাকা রাখার সময় বেশি করে রাখতে হবে। কত টাকা রাখতে হবে? ১,৮০,০০০ টাকা রাখতে হবে। কেন? কারণ ১,৮০,০০০ টাকা রেখে যদি আমরা ৮০,০০০ টাকা নিয়ে ফেলি তাহলে এখানে আছে কত টাকা? ১ লাখ টাকা। তাহলে এখানেও আছে ১ লাখ টাকা, এখানেও আছে ১ লাখ টাকা। ক্লিয়ার? ওকে, আমরা এর পরের প্রশ্নে যাই। তাহলে আমরা যদি আবারও লিখি equal to L plus O E, equal to L plus O E। সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ২ লক্ষ টাকা। সম্পত্তি বৃদ্ধি পেয়েছে ২ লক্ষ টাকা। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে ২০,০০০ টাকা। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে ২০,০০০ টাকা। আমাকে প্রশ্ন করা হয়েছে দায় বাড়লো না কমলো। ওকে, এখানে আমি কত টাকা রেখেছি? ২ লাখ। এখানে কিন্তু আমি টাকা রাখি না, টাকা আমরা কি করছি? নিয়ে ফেলছি। তাহলে আমাকে যদি এই পাশে সমান করতে হয় তাহলে এই পাশেও আমাকে টাকা রাখতে হবে। যেহেতু আমি এই পাশেও টাকা রাখছি, এই পাশেও টাকা রাখতে হবে। টাকা রাখার সময় একটু বেশি করে রাখতে হবে। কত টাকা রাখতে হবে? ২,২০,০০০ টাকা রাখতে হবে। কেমনে? ২,২০,০০০ টাকা রেখে যদি আমরা ২০,০০০ টাকা নিয়ে ফেলি, এখানে আছে কত টাকা? এখানে আছে ২ লাখ টাকা। তাহলে এখানেও আছে ২ লাখ টাকা, এখানেও আছে ২ লাখ টাকা। দুইটা কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে ২,২০,০০০ টাকা কি হবে? বৃদ্ধি পাবে। আমরা এরপরের প্রশ্নটা খেয়াল করি। equal to L plus O E, equal to L plus O E। ক্যাফেটেরিয়া কোম্পানির দায় কমেছে ২০,০০০ টাকা। দায় কমেছে ২০,০০০ টাকা। নিট মালিকানা সত্ত্ব বেড়েছে ৫০,০০০ টাকা। নিট মালিকানা সত্ত্ব বেড়েছে ৫০,০০০ টাকা। নিট মালিকানা সত্ত্ব বেড়েছে ৫০,০০০ টাকা। মোট দাবির পরিমাণ বেড়েছে না কমেছে? মোট দাবির পরিমাণ বেড়েছে না কমেছে? এটাকে বলা হয় অন্তর দাবি, এটাকে বলা হয় বহির দাবি। দুইটা দাবি মিলে এটাকে বলা হয় মোট দাবি। তাহলে মোট দাবি মানে মোট সম্পত্তি। ৫০,০০০ টাকা রাখলাম, ২০,০০০ টাকা নিয়ে ফেললাম, তাহলে এখানে আছে কত টাকা? ৩০,০০০ টাকা। তাহলে আমিও যদি এখানে ৩০,০০০ টাকা যদি রাখি তাহলে দুনো পাশ কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, আমরা এর পরের প্রশ্নটা খেয়াল করি। আমরা আবারও লিখি equal to L plus O E, equal to L plus O E। ইখরা লিমিটেডের দায় বেড়েছে ৭০,০০০ টাকা। দায় বেড়েছে কত? দায় বেড়েছে ৭০,০০০ টাকা। আচ্ছা, ইকুইটি কমেছে ৯০,০০০ টাকা। ইকুইটি কমেছে কত? ৯০,০০০ টাকা। আমাকে প্রশ্ন করেছে সম্পদের পরিমাণ বাড়লো না কমলো। আচ্ছা, কয় টাকা নিয়ে ফেলছি? ৯০,০০০। নেওয়ার পর রাখলাম কত? ৭০,০০০। তাহলে আসলে এখান থেকে নেওয়া হয়েছে কত টাকা? ২০,০০০ টাকা নেওয়া হয়েছে। সো আমি যদি এখান থেকে ২০,০০০ টাকা যদি নিয়ে ফেলি তার দুনো পাশ কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যালেন্স বা সমান হয়ে যাবে। হ্যাঁ, আমরা এরপরে খেয়াল করি জনাব রহমান ১ লাখ টাকা নগদ, ৫০,০০০ টাকার আসবাবপত্র, ঋণ ১০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। এখানে কি বলছে? ব্যবসা শুরু করলেন। হ্যাঁ, মাত্র শুরু করছে। মূলধন বা নিট সম্পদের পরিমাণ কত? মূলধন বা নিট সম্পদের পরিমাণ কত? তাহলে আমরা যদি জাবেদা লিখতে যাই, আমরা জাবেদাটা কিভাবে লিখব? আমরা জাবেদা লিখব নগদান হিসাব ডেবিট, তারপরে হচ্ছে নগদান হিসাব ডেবিট, এখানের ১ লক্ষ টাকা আর ঋণের ১০,০০০ টাকা। তাহলে আমরা নগদান হিসাব ডেবিট টোটাল কত টাকা বলবো? ১,১০,০০০ টাকা। এরপর যে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র ডেবিট কত টাকা? ৫০,০০০ টাকা। এরপর হচ্ছে ঋণ ক্রেডিট, ঋণ ক্রেডিট, ঋণ কত টাকা দেওয়া হয়েছে? ১০,০০০ টাকা। ঋণ ক্রেডিট ১০,০০০ টাকা। তো ১,৬০,০০০ থেকে ১০,০০০ টাকা যদি চলে যায় তাহলে আমাদের মূলধনের পরিমাণ যেটা, সে মূলধনের পরিমাণ হচ্ছে কত? ১,৬০,০০০ থেকে ১০,০০০ টাকা চলে গেলে মূলধনের পরিমাণ হচ্ছে ১,৫০,০০০ টাকা। তাহলে যখন জাবেদা দেওয়া হয়েছে, এটা কিন্তু জাবেদার একটা লেনদেন, যখন আমাদেরকে জাবেদা দেওয়া হয়েছে
তখন নগদ টাকার সাথে ঋণের টাকাটা আমরা কি করছি, অ্যাড করছি, কারণ নগদের মধ্যে ঋণের টাকাটা অন্তর্ভুক্ত নাই, সেজন্য আমরা কি করলাম, অ্যাড করলাম। ওকে, আচ্ছা, এটা আমরা বুঝতে পেরেছি। আমরা তাহলে নেক্সট অঙ্কের মধ্যে আসি। নেক্সট অঙ্ক কি বলেছে, জনাব সুলাইমানের সম্পদ এবং দায়ের জের হলো 20,000 টাকা নগদ, 10,000 টাকার আসবাবপত্র, 10,000 টাকার যন্ত্রপাতি, 5,000 টাকার ঋণ। মূলধন বা নিজ সম্পদের পরিমাণ কত? আচ্ছা, তো এখানের মধ্যে যদি আমরা খেয়াল করি, আগের অঙ্কের মধ্যে কিন্তু আমাদেরকে ব্যবসা শুরু করছে, আর এই অঙ্কের মধ্যে ব্যবসা শুরু বলে নাই। এই অঙ্কের মধ্যে আমাদেরকে কি বলেছে দেখো, জের। জের মানে কিসের জের? জের মানে হচ্ছে খতিয়ানের জের, তার মানে জাবেদা হয়ে গেছে, জাবেদা হয়ে খতিয়ান হয়েছে। খেয়াল করতে হবে, খুবই এই 24 এবং 25 এই দুটি বিষয়টা হচ্ছে খুবই কনফিউশনাল, এগুলোটা খেয়াল করতে হবে। তাহলে আমাকে জের বলছে, হ্যাঁ, তা আমরা যদি a=l+o লিখি, a=l+o লিখি, প্রথমে এখানে নগদ বলছে 20,000 টাকা, সো নগদ লিখলাম 20,000 টাকা। আসবাবপত্র 10,000 টাকা, হ্যাঁ, আসবাবপত্র 10,000 টাকা। 10,000 টাকার যন্ত্রপাতি, 10,000 টাকার যন্ত্রপাতি। ঋণের পরিমাণ 5,000 টাকা, ঋণের পরিমাণ 5,000 টাকা। সো আমাকে এখানে কি বের করতে বলছে, মালিকানা সত্ত্ব বের করতে বলছে। তাহলে এখানে হয় কত, এখানে হয় 40,000, আর এখানে হয় কত, এখানে হয় 5,000। 40,000 থেকে 5,000 যদি চলে যায়, তাহলে এখানে কত টাকা হবে, এখানে হবে 35,000 টাকা। ওকে, সো এর আগের অঙ্ক এবং এই অঙ্কের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, এই জায়গায় আগের অঙ্কে আমরা নগদের সাথে ঋণের টাকাটা অ্যাড করছিলাম, কিন্তু এই অঙ্কের মধ্যে নগদ টাকাটার সাথে ঋণের টাকাটা আমরা অ্যাড করি নাই। কেন করি নাই? আমাকে বুঝতে হবে যে কি এই নগদ টাকার মধ্যে ঋণের টাকাটাও কি আছে, অন্তর্ভুক্ত আছে। কেমনে বুঝবো? এই যে জের দেওয়া আছে, জের মানে খতিয়ানের জের দেওয়া আছে। তো আমরা যদি একটা খতিয়ান যদি প্রস্তুত করি, ধরো আমরা একটা খতিয়ান প্রস্তুত করতেছি, হ্যাঁ, তো আমরা যখন একটা খতিয়ান যখন প্রস্তুত করব, ধরো আমরা নগদান হিসাবটা প্রস্তুত করছি, তা আমরা যখন নগদান হিসাব প্রস্তুত করব, নগদান হিসাবে দুটি পাশ থাকবে, একটা ডেবিট পাশ, আরটা ক্রেডিট পাশ। তো নগদান হিসাব প্রস্তুত করলে তার শুরুতে একটা প্রারম্ভিক নগদ থাকবে, প্রারম্ভিক নগদ মানে ব্যালেন্স বিডি আর কি, হ্যাঁ, ব্যালেন্স বিডি, একটা শুরুতে ব্যালেন্স বিডি থাকবে। যদি আমি নগদে যদি পণ্য বিক্রি করি, তাহলে নগদে পণ্য বিক্রি করলে কিন্তু নগদ টাকা বাড়বে, তাহলে সেটা ডেবিট দিকে লিখবো। নগদে যদি আমরা পণ্য ক্রয় করি, নগদে পণ্য ক্রয় করলে আমরা সেটা ক্রেডিট দিকে লিখবো, কারণ টাকা চলে যাবে। ঋণ যদি আমরা গ্রহণ করি, তাহলে ঋণ গ্রহণ করলে সেটা ডেবিট দিকে লিখতে হবে। ঋণ যদি আমরা পরিশোধ করি, তাহলে ঋণ পরিশোধটা আমাদেরকে ক্রেডিট দিকে লিখতে হবে। বেতন যদি প্রদান করি, বেতন প্রদান করলে আমাদেরকে ক্রেডিট দিকে লিখতে হবে। তো এইরকম সব কিছু প্লাস মাইনাস করেই তো আমরা ব্যালেন্স সিডিটা পাই, ঠিক না? সব কিছু প্লাস মাইনাস করে ব্যালেন্স সিডি বা জেডটা পাওয়া যায়। তার মানে বিষয়টা এটা মনে রাখতে হবে যে আমরা যেটা ঋণ গ্রহণ করেছি, সে ঋণের টাকাটা কিন্তু প্লাস হয়ে কিন্তু আমাদেরকে জেডটা দেওয়া আছে, সেজন্য ঋণের টাকাটা আবার এখানে অ্যাড হচ্ছে না। এই হচ্ছে ডিফারেন্স। তাহলে মাথায় রাখতে হবে, যখন জাবেদার লেনদেনটা দিবে তখন ঋণের টাকাটা নগদের সাথে যোগ করতে হবে, আর যদি খতিয়ানের জেদ দেয় তখন ঋণের টাকাটা নগদের সাথে যোগ করার দরকার নেই, কারণ অলরেডি সেটা ইনক্লুডেড আছে। সো আমরা যদি আমাদের এখানে যাই, তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছো। এই হচ্ছে আমাদের অঙ্কের ফাংশন। তো ভালো থাকবে সবাই। আশা করি ইনশাল্লাহ যে ভেরিয়েশন অঙ্কগুলো করে দিলাম, যদি এগুলো তোমরা আয়ত্ত করো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।